র্যান্ডমলি ট্রাই করতেছে সেজন্য অনেক প্যাকেট পাঠাবে, এমন হতে পারে ব্রুট ফোর্স করতেছে পাসওয়ার্ড ব্রেক করার জন্য, অথবা হইতে পারে যে তার কনকারেন্ট সেশন হলো লিমিট প্যাকেট থ্রেশহোল্ড থেকে সে এক্সস্ট করবে এরকম। আর ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস এটা কীরকম, যেমন একজন অ্যাটাকার তার কন্ট্রোলে অনেক বট আছে, বটনেট আছে। তো বট কি জিনিস, বট হলো আপনার কম্প্রোমাইজড পিসি, ঠিক আছে। তো এরকম কম্প্রোমাইজ পিসিতে কোনো একটা অ্যাপ্লিকেশন রান করতেছে যেটা কি না হিডেন, ইউজার অ্যাওয়্যার না, এরকম অবস্থা সে আছে, জাস্ট সিম্পল মানে ধরেন ওয়েট করতেছে। এরকম অনেক পিসি আছে, তারা আবার লিসেন করে কি কোনো একটা কন্ট্রোলারের কথা লিসেন করে, রোবট তো বুঝতে পারছেন, কেউ না কেউ তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। এরকম বটনেটের কী হয় যে বিশাল বড় এরকম একটা নেটওয়ার্ক, যেটা হলো বটের নেটওয়ার্ক, তাকে বলে বটনেট। এইটার যে কন্ট্রোলার তাকে বলা হয় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভার। সে ধরেন সেই অ্যাটাকারের মেশিন যেখান থেকে সে এখন একটা কমান্ড এক্সিকিউট করবে বা একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে, সবাই সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে। এরা সবাই মিলে যদি এখন একটা সার্টেন মেশিনকে অ্যাটাক করা শুরু করে, তখন হবে এটা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস, কারণ এরা সবাই কিন্তু এক জায়গায় নেই, এরা আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, ঠিক আছে, সবাই মিলে একসাথে অ্যাটাক করা শুরু করে। তো বড় বড় যত আমরা এক্সাম্পল দেখতেছিলাম এর আগের স্লাইডে যে অনেক বিশাল ভলিউমের অ্যাটাক, এইটা কীভাবে সম্ভব হয়? এটা সম্ভব হয় এরকম বিশাল বটনেটের একটা মানে কালেকশন, সেখান থেকে একসাথে এক্সিকিউট করবে। আচ্ছা, রিফ্লেকশন অ্যান্ড অ্যাম্পলিফিকেশন এটা কীভাবে কী জিনিস? রিফ্লেকশন হচ্ছে আমি একজনকে একটা রিকোয়েস্ট করলাম, সেটা আমার কাছে না এসে ধরেন অন্যদিকে গেল, রিফ্লেক্টেড করে আমি আমার ট্রাফিক অন্যদিকে পাঠায় ওইটাকে ভিকটিম বানালাম, এইটা হলো রিফ্লেকশন। আর অ্যাম্পলিফিকেশন কি, আমি সেন্ড করব কম ট্রাফিক, আসবে অনেক বেশি ট্রাফিক, অ্যাম্পলিফাইড হয়ে রেসপন্ড আসবে। তো আমি যদি এই দুইটার কম্বিনেশন করি, যেমন ধরেন আমি একজনকে একটা রিকোয়েস্ট করবো, সে অনেক হিউজ ভলিউমের ট্রাফিক পাঠাবে, বাট আমার কাছে পাঠাবে না, পাঠাবে ভিকটিমের কাছে, যাকে আমি টার্গেট করছি তার কাছে, তাহলে এইটা হলো কি অ্যাম্পলিফাই হয়ে অনেক অ্যান্সার তার কাছে গেল। তাহলে রিফ্লেকশন প্লাস অ্যাম্পলিফিকেশন হলো এটা দিয়ে বেশিরভাগ সময় দেখবেন যে ডিডস অ্যাটাক বেশিরভাগ সময় হয়। তাহলে কমান্ড অ্যান্ড কন্ট্রোল যে তার যে বটনেট আছে তাদেরকে ইনস্ট্রাক্ট করলো, সে ধরেন যে আমি ডিএনএস কোয়েরি করলাম টিএক্সটি রেকর্ডের জন্য। তো ডিএনএস কোয়েরি করে টিএক্সটি রেকর্ড অনেক সময় এমন হতে পারে যে আপনি অনেক টিএক্সটি রেকর্ড দিতে পারেন ডিএনএস, ঠিক আছে। তো একটা কোয়েরি করলেন, যতগুলো লাইনে টিএক্সটি রেকর্ড আছে সব উত্তর আপনার কাছে আসবে, তাহলে ভলিউম বেশি, এই রেসপন্সের ভলিউম তো বেশি। আবার ধরেন যে এখন ধরেন অ্যাটাকার মেইনটেইন করে এমন একটা সার্ভার, এই টিএক্সটি রেকর্ডটা আসলে অথরিটেটিভ নেম সার্ভারের কাছে। তো আমি আমার যে অ্যাটাকার আছে সে এই বটগুলোকে বললো তোমরা সবাই মিলে একসাথে তৈরি করে একটা টিএক্সটি রেকর্ড এই ডোমেইনের জন্য। তো এই ডোমেইনটা কিন্তু অ্যাটাকারই মেইনটেইন করে, এরা সবাই তো পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, তাদের রিজলভার তো লোকালি বসানো আছে, এটার অ্যাটাকার কিন্তু মেইনটেইন করতেছে। তো আমার রিজলভার ধরেন আছে এই লং বিচের রিজলভার, আমি তৈরি করছি ধরেন যে evil.com এই ডোমেইনের টিএক্সটি রেকর্ড আমি চাইছি। তো ঘুরে ফিরে সেইটা রুটের কাছে সেই করে শেষ পর্যন্ত তো evil.com এর কাছে যাবে, ওর নেম সার্ভারের কাছে যাবে। এই নেম সার্ভারের কাছে আসলে পরে এই রিকোয়েস্টটা যখন আসছে, এবার সে কী করবে, অনেক অ্যান্সার দিবে, কারণ ও তো ইচ্ছা করে এখানে অনেক বড় অ্যান্সার রেডি করে রাখছে। আর এই বটগুলোকে সে যখন তৈরি করছে, অ্যাড্রেস চেঞ্জ করে সোর্স অ্যাড্রেস সামবডি এলসের অ্যাড্রেস বসাই দিচ্ছে, তাহলে এই হিউজ অ্যামাউন্টের রেসপন্স এখন ওই লোকের কাছে যাবে যে ইভেন এই কোয়েরিটা করেই না। তো অ্যান্সারটা প্রথমে রিকার্সিভ রিজলভারের কাছে আসলো, রিকার্সিভ রিজলভার এই অ্যান্সারটা নিয়ে এদের কাছে বললো, দেখো আমি অ্যান্সার পাইছি, এই যে বিশাল অ্যান্সার পাইছি, তোমরা তার সাথে সরাসরি কথা বলো। এবার সে এই বিশাল অ্যান্সার মানে এই যে ইনফরমেশন যেটা আছে এই বটগুলোর, এদের সবার আইপি যদি স্কুপ করে এই ভিকটিমের আইপি বসায়, ওকে বলছে ফেক মাই আইপি ইজ এই আইপি, তাহলে কি হলো, এদের প্রত্যেকে বলতেছে আমার আইপি হলে আসলে এই আইপি কাছে ভিকটিমের আইপি, এটাই টার্গেট করেছে। তাহলে কোয়েরি করছে অ্যাটাকার দ্বারা কন্ট্রোল করা একটা বিশাল নেটওয়ার্ক অফ বট, এদের সবাই বলতেছে ওই টিএক্সটি রেকর্ডটা খুঁজে এনে দাও, রিজলভার এটা খুঁজে পাইছে, বাট অ্যান্সার গেছে এর কাছে, কারণ অ্যান্সার তো অ্যাড্রেস তো চেঞ্জ
করে দেওয়া হচ্ছে স্কুলে একসাথে এত পরিমাণে ট্রাফিক যখন এর কাছে আসছে এ হচ্ছে কি মানে হিউজ মানে ব্যান্ডউইথ কনজিউম করছে। তো এর যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের ব্যান্ডউইথ যদি অত বেশি না হয় তাহলে দেখা যাবে যে এখানে কনজেশন দেবে। আবার যারা ধরেন যে এর যদি প্রপার সিকিউরিটি বা প্রপার প্রোটেক্টিভ মেকানিজম না থাকে তাহলে এই বিশাল ডেটা প্রসেস করতে যেও তার রিসোর্স এক্সজস্ট হতে পারে, সিপিইউ মেমোরি এগুলোর এক্সজস্ট হতে পারে। আচ্ছা, গুড রিফ্লেকশনের বিষয় বলতেছে এখানে, সেটা হলো যে ভালো একটা রিফ্লেকশন অ্যাটাক করার জন্য কি লাগে, সেটা লাগে আপনার হলো স্পুফ করতে হবে অ্যাড্রেস। আমরা আগের এক্সাম্পলে দেখলাম ওই রিকোয়েস্টটাকে আসলে অন্যদিকে পাঠিয়ে দিতে হবে, রেসপন্স যাতে অন্যদিকে চলে যায় এটা চেষ্টা করতে হবে। তারপরে আমাকে অ্যাড্রেস চেঞ্জ করতে হবে। আর কানেকশন লেস মানে হলো একবারে এমন পরিমাণে ডেটা পাঠাবো এই ডেটাটা আর কোনো কানেকশন ওরিয়েন্টেড কোনো রিলেশন নেই, মানে আমি পাঠাতেই থাকবো এর কোনো অ্যাকনোলেজমেন্ট বা সব কিছু আমার কাছে আসার দরকার নেই। ঠিক আছে, ইউডিপিতে কী হয়, ইউডিপিতে আপনার এই মানে ট্রাফিকের সেন্ডিংয়ের এগেনস্টে কোনো অ্যাকনোলেজমেন্ট আসে না, আপনি জাস্ট পাঠাতে থাকেন অন ওয়ে। আচ্ছা, আর অ্যাম্প্লিফিকেশন যেটা সেটা কি করলে ভালো অ্যাম্প্লিফিকেশন হয়, মানে মানে অ্যাটাকটা অনেক সলিড অ্যাটাক হয়, সেটা হচ্ছে আপনার এই ব্যান্ডউইথ অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা বেশি হয়ে যায়। মানে এটা কি জিনিস, এটা হচ্ছে আমি কত ট্রাফিক পাঠালাম আর কত ট্রাফিক ফেরত আসলো এর যে রেশিও, এই রেশিওটা যত বেশি হবে তার মানে আমি কোশ্চেন তত ছোটো করছিলাম কিন্তু উত্তর তত অনেক বড় আসতেছে, এটা যত বেশি আসবে তত বেশি অ্যাম্প্লিফিকেশন হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে বিভিন্ন টাইপের মানে পপুলার যেসব প্রোটোকল আছে যেগুলোকে মূলত একটা কম্প্রোমাইজ করার চেষ্টা করে এই অ্যাম্প্লিফিকেশন অ্যাটাক করার জন্য, বা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আছে যেগুলোকে টার্গেট করে। এগুলোর মধ্যে দেখুন বেশ কিছু আছে, যেমন ফর এক্সাম্পল ডিএনএস-এর আছে, যেমন এটা ডিএনএস একটা মানে ইন্টারেস্টিং এক্সাম্পল, কারণ হচ্ছে ডিএনএস এরকম অনেক কোয়েরি আছে যেমন ছোটো বাট অ্যান্সার অনেক বড় এমন আছে। বাট সবচেয়ে বেশি আছে দেখুন এই যে যারা এনটিপি একটা বড়, আবার নেম ক্যাশ অনেক বড়। সো এইগুলোর হলো ভালনারেবিলিটি আসলে অত বেশি, বা এইগুলোর থেকে অ্যাপ্লিকেশন অ্যাটাকের চান্স অনেক বেশি, বলে পরে আপনাকে অনেক বেশি সাফার করতে হবে। এখানে একটা এক্সাম্পল দেখেন ডিএনএস অ্যাপ্লিকেশনের এক্সাম্পল, আমি একটা পিটিআর রেকর্ড খুঁজতেছি এটা, আর অ্যান্সার আসছে, অ্যান্সারটা দেখেন বড়। ঠিক আছে, আমি একটা টিএক্সটি রেকর্ড খুঁজতেছি, ধরেন আমি মাইক্রোসফট.com-এর এনি খুঁজতেছি, এনি মানে আমি যে কোনো রেকর্ড চাচ্ছি, যা রেকর্ড আছে সব চাচ্ছি। এটা এখন অবসোলেট বলা যায়, কারণ হলো অনেক ম্যাক্সিমাম ডোমেইনের অথরিটেটিভ নেম সার্ভারগুলো এখন এনি কোয়েরির রেসপন্সার করে না। হ্যাঁ, এটাকে বলে হলো একটা ইনফরমেশন, একটা এইচ ইনফো নামে একটা রেকর্ড আছে, ওইটা দিয়ে দেখা যায় যে আপনি জাস্ট একটা অ্যান্সার দিয়ে দিতে পারেন যে আমি এনি কোয়েরির অ্যান্সার, মানে আপনি ইন্ডিকেট করতেছেন যে এনি আমি রেসপন্ড করি না, স্পেসিফিক কোয়েরি করার জন্য। কারণ এনি মানে কি, এনি মানে সব রেকর্ড। দেখেন এখানে এক্সাম্পল, এটা মেবি মাইক্রোসফটের অথরিটেটিভ নেম সার্ভার যে ধরনের রেকর্ড আছে সবগুলো ধরেন আমি চাইলাম, ঠিক আছে। তো চাইলে পরে কি হলো, আমি 73 এটা করে দিচ্ছি এনি করি, এটার জন্য আর কতই বা জায়গা নিচ্ছে, কিন্তু অ্যান্সার অনেক কিছু আসছে, দেখছেন সব কিছু মোটামুটি এত বিশাল একটা অ্যান্সার আসছে। তো এটার অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর তখন অনেক বেশি হবে, ব্যান্ডউইথ অনেক রিটার্ন ট্রাফিকে যেটা সেই রিটার্ন ট্রাফিকের সাইজ অনেক বেশি। মিটিগেশনের ক্ষেত্রে কী কী টেকনিক হতে পারে, যেমন ধরেন কানেকশন এক্সজশন অ্যাটাক, এগুলো থেকে আমার ক্ষেত্রে অথবা চেষ্টা করতে হবে যে যাতে করে আমি কনকারেন্ট কানেকশন বেশি পরিমাণে দিতে পারি। তো অনেক সময় কি লোড ব্যালেন্সারের পেছনে আপনি আরও মাল্টিপল সার্ভার রাখতে পারেন, যাতে করে টু সাম এক্সটেন্ট একটা সার্টেন ইয়ে পর্যন্ত যারা ইয়ে করতে পারে। তারপরে আমি গতকাল কভার করছিলাম যে মানে সিম ফ্লাড অ্যাটাক বা এটা অথবা ধরেন যে সার্ভিস কনফিগার যখন আপনি করেন তখন এমনভাবে কনফিগার করা উচিত যেগুলো কমন ভালনারেবিলিটি আছে, অ্যাপ্লিকেশন নোন ভালনারেবিলিটি আছে, ওগুলোর মিটিগেশন টেকনিক বা প্রোটেকশন টেকনিক আছে, সেই জিনিসগুলোকে আপনারা অ্যাড্রেস করবেন। আইপিএস আইডিএস দিয়ে আপনি ডিটেক্ট এবং প্রোটেক্ট এই দুইটা দিতে পারেন। আবার নেক্সট জেনারেশন ফায়ারওয়াল যেগুলো আছে সেগুলোতে কিন্তু সার্টেন মেকানিজম থাকে, সিগনেচার বেসড অ্যানালাইসিস থাকতে পারে, অথবা ধরেন যারা আরও বেশি এক্সটেন্সিভ মানে কী বলে ফায়ারওয়াল ইন্সপেকশন করে তাদের এমন ইন্টেল থাকে, তাদের নিজেদেরই ক্লাউড ইন্টেল থাকে, যেখানে ডে জিরো অ্যাটাক বা ডে জিরো অ্যাটাকের প্যাটার্ন এগুলোর সিগনেচারও ওখানে পপুলেট হতে থাকে। তো দেখা যায় যেমন ধরেন নেক্সট জেনারেশন ফায়ারওয়ালগুলো কী করে, নোন ভালনারেবিলিটির জন্য অলরেডি সে প্যাটার্ন জানা আছে তার, সেই প্যাটার্নে ম্যাচ করলে
সে সিগনেচারে ম্যাচ করলে সেটাকে ফ্ল্যাগ করে। তো এরকম কিছু কনফিগারেশন যদি আপনি করতে পারেন তাহলেও পরিমাণ একাধিক পরিমাণ অনেকটা থাকবে। আবার ধরুন আননোন অ্যাপ্লিকেশন যেগুলো অথবা যেগুলো হচ্ছে আপনার প্রয়োজন নাই, বাইরে থেকে এই ধরনের ট্রাফিক আসার কথা না, সেগুলো যদি আসে তাও আপনি ওইভাবে কনফিগার করতে পারেন। লোড ব্যালেন্সিং আমি একটু আগে বললাম যে মাল্টিপল সার্ভার বসায়ও আপনি এটা করতে পারেন, যে এটা হইলেও আপনি কিছু পর্যন্ত অ্যাটলিস্ট আপনি হজম করতে পারবেন, মানে সাথে সাথেই আপনি একেবারে আউট অফ ইন্টারেস্ট হবেন। আচ্ছা, ওয়েব সার্ভারের ক্ষেত্রে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল। আর গতকাল আমি বলছিলাম যে ওয়াফের আপনি কিন্তু ওয়াফ আলাদা ডিভাইস পাওয়া যায় যেটা দিয়ে আপনি ওয়াফ হিসেবে ব্যবহার করতে পারেন। যেমন ধরেন একটা ফায়ারওয়াল যার পেছনে আপনার ওয়েব সার্ভারগুলো আছে। আর আরেকটা আছে মড সিকিউরিটি, যেটা বলছিলাম ওপেন সোর্স মড সিকিউরিটি। দেখবেন যে অ্যাপাচি, এনজিনেক্স এইগুলোতে যখন আপনি ওয়েবসাইট হোস্ট করেন, ওয়েব সার্ভার তৈরি করেন, তখন দেখুন এখানে মড সিকিউরিটি কনফিগ করা যায়। ওখানে আপনি কিছু এক্সপ্রেশন ইউজ করে আপনি লিমিট করতে পারেন যে কারা কোন টাইপের অ্যাক্সেস করতে পারবে বা কোন টাইপের আপনার হলো পারমিটেড কোয়েরি আর পারমিটেড ডিনাই, এগুলো আপনি বলে দিতে পারেন। আচ্ছা, এখানে আর কি আছে, অন প্রিমিস ডিডস ফিল্টারিং অ্যাপ্লিকেশন বসাতে পারেন। অনেকগুলো ভেন্ডরের আছে যাদের অ্যান্টি ডিডস ইকুইপমেন্ট আছে। তো অ্যান্টি ডিডস ইকুইপমেন্টে আপনারা আমরা যখন ডিসিসিতে F5-এর বিগ আইপি এইটার আপনার অ্যান্টি ডিডস সার্ভার বসাইতেছিলাম। তো তখন আমাকে ওইটার পিছনে বেশ মানে খানিকটা সময় দিতে হয়েছিল, বেশ কিছু কমপ্লিকেশন ছিল নেটওয়ার্কের কারণে। তো দেখা গেছে অপটিমাম পর্যায়ে আসতে একটু সময় লাগছে। তো ওইটাতে কি করতে হয়, মূলত প্রথমে আপনাকে একটা বেস কনফিগ রেডি করতে হয়। তো বেস কনফিগে আপনি বলতে পারেন কোন প্রোটোকলের থ্রেশহোল্ড ভ্যালু কত, এটার পরিমাণ কত হইলে পরে সে মানে অ্যালার্ট দিবে, আর কত পর্যন্ত হইলে পরে তারপরের থেকে শেপিং শুরু করবে। ঠিক আছে, তো আপনি মানে এরকম বাফার ভ্যালু বসাতে পারেন। আবার কিছু দিন পর্যন্ত লার্ন করার সুযোগ দেওয়া যায়। যেমন ধরেন ওইটাকে আপনি কোনো ফিল্টার রুল ছাড়াই লার্ন করতে দিলেন কী টাইপের প্যাকেট আমার নেটওয়ার্ক দিয়ে যায়, তার বেস মানে বেস ভ্যালু কী বলে, আমার নর্মাল বিহেভিয়ার কি, আমার নেটওয়ার্কে আইসিএমপি নর্মাল কত থাকে, আমার নেটওয়ার্কে এনটিপি নর্মাল কত থাকে, আমার নেটওয়ার্কে টিসিপি নর্মালি কত থাকে, এটা তো সে জানে না। আমি নিজেই ধরে জানি না। আমি ওটা বসালাম, আমি কোনো রুল ছাড়াই আমি কিছুদিন রান করলেই তো আমি দেখতে পাবো এটার অ্যাভারেজ ট্রাফিক কত। ঠিক আছে, এইটার নর্মাল বিহেভিয়ার কি আর অ্যাবনর্মাল বিহেভিয়ারের লেভেল কতটুকু হইলে পরে আমি বলবো এটা অ্যাবনর্মাল, এবং তারপর থেকে আমি অ্যাকশন বা মিটিগেশনের মেথড অ্যাপ্লাই করবো। তো ওকে তো এটা আমাকে ইনস্ট্রাকশন দিয়ে করা যায়, আর ওকে কাইন্ড অফ অটোমেটিক্যালি করতে বলা যায়। যেমন প্রথম দিকে আমরা যেটা করছিলাম, এটা ডেভেলপ করার পরে আমরা জাস্ট বেশ মানে মাস খানেকের মতো আমরা জাস্ট লার্নিং মোডে দিচ্ছি। তার মানে কি, সিম্পলি ও যে প্যাকেটই আসে ও কিছুই বলবে না, কিছুই করবে না, সিম্পলি এটাকে সে পাস করবে এবং বোঝার চেষ্টা করবে আমার নেটওয়ার্ক দিয়ে মানে ডিফারেন্ট টাইপের যে প্যাকেটগুলো যায় সেগুলো কীরকম ভলিউমের যায়, মানে বেস লাইনিং করা, নেটওয়ার্কের বেস লাইনিং করা। এরপরে তারপরে আপনি শুরু করলেন যে ইন্সপেক্ট অথবা মিটিগেট, এই ধরনের কনফিগারেশন শুরু করলেন। সেক্ষেত্রে ম্যানুয়ালি করতে পারেন আর ডিভাইসের উপরে ছেড়ে দিতে পারেন। ডিভাইসের একটা ডিফল্ট আন্ডারস্ট্যান্ডিং দিয়ে সে সার্টেন লিমিট পর্যন্ত এটাকে নর্মাল মনে করবে, তারপরেও যদি এটা বাড়ে তাহলে এটা রিয়েলি অ্যাবনর্মাল মনে করে সে ড্রপ করা শুরু করবে। আর আমরা যেটা করছিলাম আমরা ম্যানুয়ালি করছিলাম, আমরা 3 times or 4 times ডিপেন্ডিং অন প্রোটোকল, আমরা এইটার এত টাইমস পর্যন্ত আমি যদি বাড়ে ট্রাফিক তাও আমি কিছু বলবো না। ঠিক আছে, তারপরেও যদি পারে দেন ডেফিনেটলি এটা কোনো মানে অ্যাটাক প্যাটার্ন অথবা ডেফিনেটলি সামথিং রং, সো আমি তখন থেকে ব্লক করা শুরু করবো। এরকম হইতে পারে সাডেনলি আপনার ট্রাফিক বেড়ে যেতে পারে। ফর এক্সাম্পল বাংলাদেশে আমি বললাম যে যখন রেজাল্ট হয় তখন তো সাডেনলি একটা মানে স্পাইক হয় ওই সার্ভারগুলোতে, প্রচুর মানুষ অ্যাক্সেস করা শুরু করে। সেটা তো না, অথবা ধরেন যে অনেক সময় না যে আমাদের সাডেনলি বাংলাদেশে কোনো একটা ইভেন্ট হচ্ছে, যে ইভেন্টটা অনলাইনে স্ট্রিমিং হচ্ছে, এরকম যদি কোনো হয়, যেমন ধরেন অনেক ইউরোপে যখন ইউরো ম্যাচ হয়, তো তখন দেখবেন যে নেটওয়ার্কের ট্রাফিক অনেক বাড়ে। আপনি ওইখানকার আইএক্সগুলোর গ্রাফগুলো তখন দেখবেন সাডেনলি আপনার ওই 3 ঘন্টার জন্য হিউজ ট্রাফিক হয়, আবার ড্রপ করে। এইটাকে যাতে আবার অ্যাটাক মনে না করে সে যাতে ড্রপ করে না দেয় সব ভ্যালিড প্যাকেট, ওরকম একটা ইন্টেলিজেন্স তার মধ্যে তৈরি করা হবে। ইন্টেলিজেন্স কি? ইন্টেলিজেন্স তৈরি করতে হবে।
হ্যাঁ, ওরকম ইন্টেলিজেন্স আপনার তৈরি করতে হবে। মানে আপনি যখন নেটওয়ার্কের ওকে লার্নিংয়ের সুযোগ দিবেন, ও নেটওয়ার্কে বেস লাইনিং করতে পারবে। সাডেনলি যে আপনার একটা সার্টেন টাইম পর্যন্ত যে ট্রাফিক বাড়ে, ও তখন এটাকেও একটা লার্নিং ফেজের মধ্যে দিয়ে নিবে। ও বুঝবে যে নেটওয়ার্কে এরকম একটা বিহেভিয়ার হয় মাঝে মাঝে, বাট ইটস নট অ্যাটাক। এটা যে কোনো ডিডোস সলিউশন প্রোভাইডার, অ্যান্টি ডিডোস সলিউশন প্রোভাইডার, তাদের একটা থ্রেশহোল্ড তো অবশ্যই আছে। এর আগ পর্যন্ত এটাকে সে মানে ড্রপ করা শুরু করবে না, তাই না? তো আপনি যদি জানেন যে আপনার হাইয়েস্ট ট্রাফিক এরকম একটা ইভেন্টের সময় হয়, ধরেন যে 3 গিগ ফর এক্সাম্পল, আর নর্মালি থাকে 1 গিগ ফর এক্সাম্পল, তো আপনি যদি 3 গিগ পর্যন্ত অ্যাটলিস্ট আমার ট্রাফিক উঠতেও পারে, তো আপনি তো কখনোই তার নিচের একটা ভ্যালুকে আপনি মানে মিটিগেশন মোডে কখনো রান করবেন না। কারণ হচ্ছে এর মানে হচ্ছে অনেক ভ্যালিড ট্রাফিক তখন কিন্তু ড্রপ করবে যদি আপনি নিচে দেওয়া শুরু করেন। তো নেটওয়ার্কের বিহেভিয়ার জানতে হলেও আপনাকে তো এইটা লার্নিং ফেজের মধ্যে দিয়ে নিতে হবে ওকে। আমরা একটা ডিডোস প্রোটেকশন সিস্টেম ইউজ করি ভাইয়া, কিন্তু ওখানে আসলে মানে এতে খালতাছে বাদনামে কি হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। পরে একটা সময় হোয়াইট লিস্ট করতে বেশিরভাগই হয় হচ্ছে আউটগোয়িং ডিরেকশনে, মানে আমার আইপি থেকে বাইরের কোনো একটা জায়গায় তো অ্যাটাকই হওয়া ছাড়া তো হবে না। আমার আইপি কম্প্রোমাইজ হয়েছে, এই কারণে তো বাইরে অনেক রিকোয়েস্ট যাচ্ছে কোনো একটা আইপিতে, এই কারণে সব ব্লক করে দেয়। ব্লক করে দিলেই তখন কাস্টমারের আমি আইওএস ডাউনলোড দিচ্ছি, হ্যান্ড দিচ্ছি, মানে বেশিরভাগ ক্ষেত্রেই তারা ক্লেম করে দেয় ভ্যালিড ট্রাফিক। পরে একটা সময় ডিসস্যাটিসফ্যাকশন আনাইতে ওকে হোয়াইট লিস্ট করে দিতে হয়। পরে আর ওই এখানে একটা অবস্থা আছে, ওই প্রোটেকশন সিস্টেমের আর কোনো মানেই নাই এরকম একটা। এরকম সিচুয়েশনে স্ক্রাবারে আছে যেগুলো, সেগুলো ইউজ করলে ভালো হয়। ও তখন শুধুমাত্র ওরকম জাস্ট সার্টেন একটা প্রোটোকল আর সার্টেন ভ্যালুর এগেনস্টে ডিসিশন নেয় না, তখন সে অনেকগুলা প্যারামিটারের এগেনস্টে সে হলো গিয়ে মানে মেটা ডেটা কালেক্ট করে প্যারামিটারের এগেনস্টে সে তখন ডিসিশন অনেক একই ইউজারের ভ্যালিড প্যাকেটকে পাস করে দেয়, বাট যে প্যাকেটগুলোতে ইস্যু আছে, যে অ্যাটেম্পটগুলোতে ইস্যু আছে, ওগুলোকে সে তখন ড্রপ করে। বাট এইটা হিউজ ভলিউমের যাদের ট্রাফিক তাদের জন্য এটা একটু ডিফিকাল্ট আছে। কারণ হচ্ছে ও বোধহয় জিবিপিএস ওয়াইজ চার্জ করে আর কি, মানে যার ভলিউম বেশি তার একবার অ্যাটাক হলে মনে করেন অনেক এক্সপেন্স হয়ে যায়। হ্যাঁ, এছাড়াও আপনি যদি এটা ধরেন যে একটা ডিভাইস কিনেন অন প্রেমিসের জন্য, একটা রাউটারে যেই পরিমাণ ব্যাকপ্লেন বা যেই পরিমাণ ট্রাফিক মানে সুইচিং ক্যাপাসিটি বা রাউটিং ক্যাপাসিটি থাকে, ওই পরিমাণ ব্যাকপ্লেনওয়ালা তো ফায়ারওয়াল অথবা এই অ্যান্টিডিডোস ইকুইপমেন্ট পাবেন না। কারণ হচ্ছে ও রাউটার তো কোনো কিছু প্রসেস মানে ইন ডেপথ ডিপিআই করে না বা ডিপ প্যাকেট ইন্সপেকশন করে না, এগুলোকে তখন ডিপ প্যাকেট ইন্সপেকশন করা লাগে। তো স্বাভাবিকভাবে ওর হার্ডওয়্যার লিমিটেশন তখন তৈরি হবে। তখন আইদার আপনাকে মানে মাল্টিপল এগুলো বসাইতে হবে, অথবা এমন একটা ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হবে যে ইনফ্রাস্ট্রাকচার ট্রাফিক এরকম বিভিন্ন পাথ দিয়ে আপনার কাছে প্রত্যেক পাথেই ইন্সপেকশন হবে। আদারওয়াইজ একটা ডিভাইসের মধ্যে দিয়ে হিউজ ভলিউমের ট্রাফিক দিয়ে ইন্সপেকশন দিতে হবে। আচ্ছা, এই প্রোডাক্টগুলো সাধারণত এক্সপেন্সিভ হয়, যেহেতু এটার ইন্টেলিজেন্স অনেক, তারপরে আবার কন্টিনিউয়াস ইন্টেলিজেন্স যেই তার আছে সেটাকে আবার আপডেট করার জন্য তাকেও বিভিন্ন ইন্টেল থেকে ফিড নিতে হয় কন্টিনিউয়াস, তার মানে সাবস্ক্রিপশনও অনেক সময় থাকে। তো এইসবের কারণে এগুলো একটু এক্সপেন্সিভ হয়। আচ্ছা, তো এখানে জাস্ট একটু বোঝানোর জন্য একটা ডায়াগ্রাম যে একটা সার্ভারের দিকে হচ্ছে বা একটা টার্গেটের দিকে হচ্ছে, এই ট্রাফিকটা এই ফাইনালি এর পর্যন্ত যায়। কিন্তু যদি আমি মাঝখানে অ্যান্টিডিডোস অ্যাপ্লায়েন্স বা অ্যান্টিডিডোস ইকুইপমেন্ট বসাই, তাহলে হয়তো এমন হতে পারে যে এই পর্যন্ত আসলে এই ডিল করবে, এ ভ্যালিড ট্রাফিককে সামনে পাঠাবে আর ইনভ্যালিড ট্রাফিককে ওখানে ব্লক করবে। আচ্ছা, ব্যান্ডউইথ এক্সহশন অ্যাটাকের ক্ষেত্রে আপনি হচ্ছে রেট লিমিট করতে পারেন প্রোঅ্যাক্টিভলি। এটা হচ্ছে আপনি প্রাথমিক যে নন ইনিশিয়াল ফ্র্যাগমেন্ট যেগুলো, সেগুলোকে আপনি যেমন ধরেন রিকার্সিভ ডিএনএস এর ট্রাফিক, এইগুলোর ক্ষেত্রে আপনি রেট লিমিট জিনিসটা আসলে কি, আমি একটা সার্টেন ভলিউমের থেকেও বেশি যদি হয় তাহলে আমি আর প্রসেস করবো না, ড্রপ করবো। এই তো ধরেন আমার ইনফ্যাক্ট আমরা এটা করি, আমার কন্ট্রোল প্লেনে পলিসিং করেন না। যেমন ধরেন আমার কন্ট্রোল প্লেনে আইসিএমপি ট্রাফিক কত থাকবে, আমি নর্মালি দেখি আমি তেমন একটা আইসিএমপি আমার রাউটারকে টার্গেট করে আসে না। ধরেন আমরা নর্মালি যতটুকু দেখি, উদাহরণ দিই, ধরেন যে হয়তো এমন হতে পারে আমার 20 মেগা, তাও হবে কিনা সন্দেহ আছে, আমার 10 মেগ হয়তো বা ট্রাফিক আসে কিনা আমার রাউটারের দিকে আইসিএমপিতে। তো যদি আমি দেখি এরকম, আমি কি করতে পারি, আমি আরেকটু বাড়ায় রেট লিমিট করতে পারি। এর থেকেও যদি বেশি হয় তাহলে যাতে আমি ড্রপ করি, এরকম হতে পারে। আর
অ্যাটাকের সময় যেটা করতে পারেন, অ্যাটাকের সময় আপনি যদি দেখেন যে ডিউরিং অ্যাটাক, এটা হচ্ছে আগে থেকে, যেমন আমি উদাহরণ দিলাম, আমি আগে থেকে আমার কন্ট্রোল প্লেনকে ওভাবে কনফিগার করে রাখছি, আমি জানি এর থেকে বেশি কখনোই আসবে না, আসলেও সেটা একটা ম্যালিশিয়াস অ্যাটাক, আমি সেই জন্য এই লিমিট করছি। আর রিঅ্যাক্টিভ হলো এটাই যে আমার অ্যাটাকের সময় আমি দেখতে পাচ্ছি আমার ব্যান্ডউইথ এক্সস্ট হয়ে গেছে, তো ওই মুহূর্তে আমি ক্রিটিক্যাল যেসব সার্ভিস, ক্রিটিক্যাল যেসব ট্রাফিক